শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কস বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর এই সকালে যদি নতুন অতিথি পাওয়া যায় এবং নতুন অতিথির জীবন সম্পর্কে আমরা শুনতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয় এবং প্রতিদিনই আমরা এই কাজটাই করি। শুরুতে আমরা চলে যাচ্ছি জেরিনের কাছে। জেরিন, শুভ সকাল, কেমন আছো? মাসুক, শুভ সকাল, খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুনবো সেটার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। যে অতিথি আছে জানাতে চাই দর্শকদেরকে। চলো প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি স্থপতি এবং উন্নয়ন কর্মী কাজী ওয়াফিক আলম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা ভীষণ ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে এবং আজকে সকালবেলা আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। একদম শুরুতে জানতে চাই যে খুব সম্ভবত চট্টগ্রামে আপনার জন্ম এবং শৈশব। কেমন ছিল সে সময় চট্টগ্রাম? চট্টগ্রাম, আমার জন্ম 1985 সালে চট্টগ্রামে। জি। অরিজিনালি যদি আমাদের বাড়ি বাগেরহাটে, কিন্তু আমার বাবা অনেক আগেই কাজের কারণে চট্টগ্রামে সেটেল হওয়ার কারণে আমার জন্ম, বেড়ে ওঠা, স্কুল কলেজ সবই চট্টগ্রামে। এবং চট্টগ্রামের কোথায় ছিল? চট্টগ্রামের নাসিরাবাদ হাউসিং সোসাইটিতে আমি এখানেই বড় হয়েছি, মানে বেশিরভাগ সময় এখানেই কেটেছে। আর ছোটবেলায় চট্টগ্রাম বলতে গেলে বলবো যে বর্তমানে চট্টগ্রাম থেকে অনেক ডিফারেন্ট আর কি। আমাদের ওইটা খুবই একটা শান্তিপূর্ণ একটা শহর ছিল এবং খুবই মানে সবুজ একটা শহর ছিল, সমুদ্র পাড়ের শহর। জি। এবং সমুদ্রে পতেঙ্গার কথা যদি বলি, আমার ছোটবেলায় এখনো স্মৃতি আছে যে পতেঙ্গাতে আমরা ঘুরতে যেতাম আর কি সমুদ্রের পাড়ে। এখানে 15 নম্বর একটা আছে, জায়গা আছে যেটা কর্ণফুলী নদী আর সমুদ্রের যেটা মিলনস্থল, যেটা যেখানে হয় মোহনা। তো সেই জায়গাটা খুব সবুজ ছিল, একটা মানে কোস্টাল ফরেস্টেশন ছিল, গাছপালা ছিল। কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। খুবই দুঃখজনক ব্যাপার হলো যে আমরা শহরগুলোকে আর কি আস্তে আস্তে, যেরকম ঢাকা যেরকম মানে একটা হয়ে যাচ্ছে কংক্রিটের, আমি বলবো যে একটা কংক্রিটের শহর হয়ে যাচ্ছে, চট্টগ্রামেও সেরকম হয়ে গেছে। তা ছোটবেলায় চট্টগ্রাম আর বর্তমানে চট্টগ্রামের মধ্যে অনেক ডিফারেন্স আর কি আছে। ছোটবেলায় কার সাথে ঘুরতে যাওয়া হতো? বাবার সাথে? হ্যাঁ, আমার ছোটবেলায় আসলে বাবার সাথে মানে ঘোরা হতো অনেক বেশি, কারণ বাবার যে কাজটা, উনিও এনজিও সেক্টরে কাজ করছেন, এখনো করে যাচ্ছেন, এবং তার সাথে আমার অনেক মানে ঘোরাঘুরি হতো। এবং মানে আমি যখনই ছুটি টুটি পাইতাম আর কি স্কুলের বা কলেজের, অনেক সময় বিভিন্ন গ্রামে ঘুরছি আর কি তার সাথে। আর আমার ফ্যামিলি নিয়েও আমরা মানে আমার ছোটবেলায় আমার মা বাবা আমার বোনদের নিয়ে আমরা আমার অনেক সময় আমার নানা বাড়ি, যেটা আমার মায়ের ইসের বাড়ি বরিশালে, সেখানেও যেতাম। এখানে শেখেরহাট গ্রাম আছে একটা বরিশালে, সেখানেও কিছু স্মৃতি আছে। ছোটবেলায় নানার বাড়ি যাওয়া মানেই তো অনেক মজার কিছু স্মৃতি তো থাকেই। একটু পরিবার সম্পর্কে জানতে চাই যে ভাই বোন কতজন? আমার 2 জন, ছোট বোন আমরা 3 জন। আমার ছোট 2 বোন আছে। তার মানে আপনি সবার বড়? বড়, জি, আমি সবার বড়। আমার ইমিডিয়েট ছোট বোন আমার থেকে 5 বছরের ছোট, আর সবচেয়ে ছোট বোন যে সে আমার থেকে 17 বছর। অনেক দিনের, তার মানে সে খুবই আদরের বলা যায়। অবশ্যই 2 বোনই আদরের, তা নাহলে তো আবার রাগ করবে শুনলে। অবশ্যই। সুন্দর করে বললেন। বোনদের সাথে আসলে ভাইদের সম্পর্কগুলো এত মধুর হয় যে 2 কেন, সেটা যদি 12 হয় সেখানেও আসলে ভালোবাসার কোনো কমতি হয় না। একটু শুনি যে পড়াশোনা কোথায় ছিল? পড়াশোনা স্কুল কলেজ আমি চিটংয়ে ইস্পাহানি পাবলিক স্কুলে আমি ক্লাস 6-এ মানে 4 পর্যন্ত আমি পড়েছি, আপনার 5 পর্যন্ত পড়েছি সেন্ট মেরিজ স্কুল আছে চিটংয়ে, একটা সেন্ট মেরিজ স্কুল। সেখান থেকে ক্লাস 6-এ ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে আর কি ভর্তি, এবং কলেজ পর্যন্ত ওইখানেই পড়ালেখা করি। 2001-এ আমি এসএসসি, 2003-এ এইচএসসি। আচ্ছা আচ্ছা, গল্পগুলো শুনবো নিশ্চয়ই ধাপে ধাপে। ছোটবেলায় আসলে অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় পড়াশোনার প্রতি একটু আগ্রহ কম থাকে, আপনার কি ছিল? আমারও কমই ছিল। আমার খুব আগ্রহ, আমার মূলত আগ্রহ ছিল ছবি আঁকার উপরে ছোটবেলায়। এবং আমার যখন থেকে আর কি আমার মনে ছোটবেলার স্মৃতি মনে যতটুকু আছে যে আমার আর্টিস্ট হওয়ার মানে খুবই শখ ছিল, এবং চিত্রশিল্পী হওয়ার, এবং আমি প্রচুর ছবি আঁকতাম, এখনো আঁকি, কিন্তু আগের মতো না আর কি। আর পড়ালেখা করছি, মানে এরকম না যে করি না, মানে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে আর কি, সার্ভাইভ করার জন্য যতটুকু করা দরকার। এই যে চিত্রশিল্পের প্রতি আগ্রহ, এটা কি নিজের মন থেকেই না পরিবারের কাউকে বা অন্য কাউকে দেখে, বন্ধুদের কাউকে দেখে? এটা আসলে আমার মনে হয় যে এটা মানে নিজের থেকেই কিছুটা এসেছে। তবে আমার ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে অনেক আর্টিস্ট ছিলেন। ধরেন চিটংয়ে খুব নাম করা একজন আর্টিস্ট, উনি মারা গিয়েছেন, হাসি চক্রবর্তী, আপনারা কোথাও শুনবেন, চিটং আর্ট কলেজে উনি পড়াতেন। উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে ছিলেন। তা এরকম আরো আমার সাথে এখন আমার সহকর্মী আছে একজন দুলু ভাই, উনিও ছবি আঁকেন। তা আমি ছোটবেলা থেকে এরকম অনেক আর্টিস্টদের সাথে আমার একটি ছিল, আমি দেখতাম আর কি। তা
তা নিজের মধ্যে ইন্টারেস্টটা ছিল, কিন্তু মানে আরো আমার ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে অনেক আর্টিস্ট ছিল, তাই সেটার কারণে আর কি ইন্টারেস্টটা এখানে এই করে আর কি। বাহ, আচ্ছা। দারুণ। স্কুল লাইফটা তো আনন্দেই কেটেছে, যেমন বলছিলেন আসলে নাসিরাবাদে আপনাদের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে ছিল, জি, জি। পরবর্তীতে সেখান থেকে স্কুলগুলো কি কাছাকাছি দূরত্বেই ছিল? হ্যাঁ, মানে তো এটা তো ওখান থেকে আমাদের স্কুলে যেতে বেশি সময় লাগতো না, মোটামুটি মানে আপনার হয়তো 10-15 মিনিট বা 20 মিনিট লাগতো আর কি যেতে, কাছাকাছি ছিল। আচ্ছা। আর সেন্ট মেরিজ মানে প্রথম যে স্কুলটা ওইটা একটু দূরে ছিল, কিন্তু ইস্পানি পাবলিক স্কুল যেটা আমাদের কাছেই ছিল। বাসা। আর চিটংয়ে যেটা বললাম যে আমরা মানে চিটং খুব আসলে কিন্তু খুব বড় শহর না আর কি, না, হ্যাঁ, ছোট এটা শহর। সবকিছুই কাছাকাছি ছিল একটা সময়। এখন হয়তো রাস্তাঘাটের কারণে মানে ট্রাফিকের কারণে অনেক সময় লাগে আর কি। এই গল্পটাই শুনবো, আপনার কলেজ জীবনেও গল্প শুনবো, তবে আপনার সম্পর্কে কিছু তথ্য রয়েছে, দর্শকদের একটু জানিয়ে আসতে চাই। Sure. দর্শক, কাজী ওয়াফিক আলম বাংলাদেশের উপকূলীয় জনপদের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের স্নাতক ডিগ্রি সম্পন্ন করে ডেনমার্কের এলবার্গ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন আর্কিটেকচার ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি বেশ কিছু জলবায়ু সহনশীল ও পরিবেশ বান্ধব স্থাপনার ডিজাইন ও নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে লার্নিং সেন্টার, টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজার, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফ কমিউনিটি সেন্টার, দুর্যোগ সহনশীল গৃহায়ন বা সাইক্লোন রেজিলিয়েন্ট হাউজিং, প্রতিবন্ধী ও শিশু বান্ধব টয়লেট চিতলমারি, কোডেক প্রশিক্ষণ কেন্দ্র বাগেরহাট ও কুয়াকাটা। ইটভাটার পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে সিমেন্ট ব্লকের ব্যবহার বৃদ্ধি করা এবং এই ব্লক উৎপাদনের জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা প্রদানের লক্ষ্যে তিনি একটি প্রকল্প পরিচালনা করছেন। চলুন দর্শক, ফিরে যাই অতিথির কাছে। যেমনটা আসলে শুনছিলাম, অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়েছেন এবং সব জায়গাতেই একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে আপনি সৃজনশীল ছিলেন। এই যে সৃজনশীলতা, এটা কি ছোটবেলা থেকেই আপনার মধ্যে গ্রো করছিল? হ্যাঁ, ওই যে আমি ছোটবেলায় যে মানে ক্রিয়েটিভ কিছু জায়গায় ধরেন ছবি আঁকার যে ব্যাপারটা বললাম, যে ছবি আঁকতে খুবই পছন্দ করতাম এবং মানে আপনার স্কেচ বলেন, ওয়াটার কালার বলেন, অয়েল পেন্টিং বিভিন্নই করতাম। এবং আবার ওই একটা খেলাধুলার মধ্যে আমি যেমন ক্রিকেট খেলতাম অনেক, কিন্তু এর পাশাপাশি আমি লেগো কিছু খেলনা ছিল যে বানানো যায় আর কি, Lego, হ্যাঁ, লেগো দিয়ে প্রচুর খেলতাম আর কি। মানে কিছু বানানোর একটা ছোটবেলা থেকে কিছু ক্রিয়েট করার, কিছু সৃষ্টি করার মধ্যে একটা মানে মজা পাইতাম আর কি, একটা অ্যাট্রাকশন ছিল। তা ওইটাই বলবো আর কি থেকে। দারুণ দারুণ। পরবর্তীতে আমরা একটু জানতে চাই যে স্কুল পড়াশোনা শেষ করে কলেজ কোথায় ছিল আপনার? কলেজে ইস্পানি পাবলিক স্কুল যে আচ্ছা। কলেজ, যেটা ওইখান পর্যন্ত কলেজে আমি 2003-এ ওইখান থেকে এইচএসসি দিয়ে আমি মানে কোন বিভাগে? সায়েন্সে পড়ালেখা করি। পরবর্তীতে অনার্সের জন্য কোথায় ভর্তি অনার্সে হলেন? আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য যে আচ্ছা, 2004-এ আর কি আর্কিটেকচারের পড়ালেখা শুরু করি খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং ওইখানে 2010-এ গ্রাজুয়েশন কমপ্লিট করি আর কি খুলনা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় জীবন তো আসলে মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক স্মৃতিময় একটা সময়। এই সময়ের অনেক স্মৃতি হয়তো বা জীবনের শেষ দিন পর্যন্ত বহন করে নিয়ে যেতে হয়। সেই গল্পগুলো শুনবো, কিন্তু তার আগে শিক্ষা জীবনে বা ছাত্র জীবনে আপনার মধ্যে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনি দুর্যোগ পরবর্তী সময়ের যে ব্যবস্থাপনা সেগুলো নিয়ে ভীষণভাবে ভাবতেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজও করতেন। সেই গল্পটা একটু শুনি, কবে থেকে শুরু হয়েছিল সেটা? এটা আসলে 2007-এ আমরা আপনারা জানেন যে সিডর যে সাইক্লোনটা বাংলাদেশে হয়, তখন আমি ভয়াবহ একটা সাইক্লোন বাংলাদেশে হয়, এবং আমি তখন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আর কি। তা ওইটা যেহেতু ওই অঞ্চলে মানে কোস্টাল এরিয়াতে করে আমাদের খুব কাছাকাছি যায়, এবং এর আগে আমি বলবো যে আমাদের ছোটবেলা আমার খুব একটা এখনো যে 91-এ আপনার একটা সাইক্লোন হয় যখন চট্টগ্রামে আমরা করি, এবং সেটারও একটা দুর্বিষহ স্মৃতি আর কি কাজ করতে আমরা দেখতাম যে মানে অনেক মানুষ কিন্তু তখন এফেক্টেড হয়েছিল। তো খুলনায় যখন পড়ার সময় যখন দেখি যে এরকম একটা সাইক্লোন হচ্ছে, এবং তখন তো আমি মোটামুটি ইয়াং একজন, যে কিছু করা দরকার আর কি। তা তখন আমাদের যেই এনজিওটার সাথে আমি এখন জড়িত, সেই এনজিওটার নামে কোডেক, তারা ওই সময় পোস্ট ডিজাস্টার রিহ্যাবিলিটেশন নিয়ে কিছু কাজ করছিল, যে হাউজিং এর একটা ফান্ডিং ছিল, যেটা দিয়ে তারা 55টা ঘর আর কি, মানে যাদের ঘর একদম ডিস্ট্রয়েড হয়ে গেছে, বিশেষ করে মোংলা, বাগেরহাট এবং চিতলমারি, এই 3টা এরিয়াতে ওনারা করবেন। তা তখন আসলে ওই সময় আমি দেখলাম যে আমি এটার সাথে ইনভলভ হতে পারি, যেহেতু আর্কিটেকচারের পড়ালেখা করতেছি এবং মানে কিছুটা হয়তো এই বিষয়ে টেকনিক্যাল নলেজও আছে, কিন্তু ইন্টারেস্টের জায়গাটা ছিল যে মানে যখন গ্রামগুলোতে গেছি আর কি কাজটা করার জন্য, এবং
যেভাবে বিধ্বস্ত মানুষের ঘর, কারণ একটা মানুষের ঘর বিশেষ করে যারা দরিদ্র মানুষ তাদের কিন্তু এটা একটা বড় একটা সম্পদ। আমাদেরও যেমন বাড়িটা তো একটা সম্পদ, এবং সেটা প্রতিবার বাংলাদেশের এই যে জলবায়ু যে অবস্থা, জলবায়ু পরিবর্তন আছে, এর প্রতিটা দুর্যোগের পরেই ভেঙে যায়। এবং তার প্রতি বছর দেখা যায় কিন্তু এই যে হাউজিং মেইনটেনেন্সের জন্য একটা গ্রামের মানুষের কিন্তু অনেক বেশি আসলে এখানে খরচ করা লাগে আমাদের শহরের মানুষের থেকে, মানে প্রপোর্শনেটলি যদি আপনি চিন্তা করেন। তো এইসব জায়গায় দেখে আমি তখন মানে এটার সাথে স্বেচ্ছাসেবক হিসেবেই ইনভলভ হই এবং মানে কাজ করতে চাই আর কি। কোন প্রতিষ্ঠানের আন্ডারে? জি জি, কোডেকের সাথে তখন আমি এটা স্বেচ্ছাসেবক, যেহেতু ওই প্রজেক্টের এরকম কোনো জায়গা ছিল না সে যে এখানে টেকনিক্যাল পার্সনদের ইনভলভ করে, সেই জন্য আমি ভলান্টিয়ারলি এখানে কাজ করেছি আর কি। এবং এটা আমি বলবো যে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট সেই জায়গাটা, কারণ তখনই আমি কোস্টাল কমিউনিটিগুলোকে খুব মানে আমরা আগে দেখেছি বা যতটুকু মানে খুব কাছাকাছি আসলে, এবং মানুষের মানে বিশেষ করে আমাদের মতো যারা আর্কিটেকচার নিয়ে পড়ালেখা করছে বা ইঞ্জিনিয়ারিং সাইডে কাজ করছে, আমাদের যে এখানে কাজ করার একটা সুযোগ আছে এবং যে এই কাজটা করতে পারলে আসলে আমাদের দেশের যে মানুষদের আমাদের এই কাজটা দরকার, মানে তাদের সাথে করতে পারলে তাদের জীবনে একটা পরিবর্তন আসবে, সেইটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। এবং আমি বলবো যে সাবকনসিয়াসলি তখনই হয়তো মানে আমার ক্যারিয়ারেরও একটা চিন্তা ভাবনা ওই সময় সৃষ্টি হয়েছিল, যেটা অনেক পরে যে এরকম কাজের সাথে জড়িত থাকলে একটা কাজের একটা আনন্দও পাওয়া যায় আর একটা ইম্প্যাক্টটা দেখা যায় যে আসলে একটা মানুষের জীবনে কিছু কিছু হলেও ইম্প্যাক্ট করছে, এটা আর কি। নিঃসন্দেহে বিভিন্ন ধরনের কাজকর্ম করছিলেন এবং সেখান থেকে স্থপতি হওয়ার যে স্বপ্নটা সেটার বুনন শুরু হলো। পরবর্তীতে এই কাজগুলো আসলে আপনার কর্মজীবনে অনেক প্রভাব ফেলেছে এবং আপনাকে এগিয়ে দিয়েছে। একদিক থেকে দেখতে গেলে যেটা আমার মনে হচ্ছে যে মানুষ পড়াশোনা গ্র্যাজুয়েশন পর্ব শেষ করার পর ইন্টার্নি করার যে সুযোগটা পায়, কিন্তু আপনি গ্র্যাজুয়েশনের শুরুতেই সেই সুযোগটা পেয়ে গিয়েছেন। তো সেই জায়গায় কাজের অভিজ্ঞতা শুনি যে এই ধরনের লোকাল কাজগুলো করতে গেলে বিভিন্ন ধরনের বিষয় নতুনভাবে মানুষ আবিষ্কার করে। আপনার দিক থেকে এরকম কিছু ছিল কিনা? না, এই ধরনের আসলে কাজ নতুন প্রতিটা আমার কাছে মনে হয় যে আমরা আর্কিটেকচার নিয়ে মানে একাডেমিকভাবে যেভাবে পড়ালেখা করেছি আর কি, ওই সময় কিন্তু এই বিষয়গুলা মানে ওইভাবে আমরা চিন্তা করতাম না। আমরা আর্কিটেকচার বলতে ধরেন বিল্ডিং, মানে মেইনলি বিল্ডিং এবং সুন্দর সুন্দর বিল্ডিং করা এবং স্পেস ডিজাইন করা, এগুলো নিয়ে করতাম। কিন্তু এইটার একটা যে সোশ্যাল একটা ব্যাপার আছে, যে এটা একটা সামাজিক, এটা হয়তো কিছু কিছু জায়গায় আমরা পড়েছি। যেমন বাংলাদেশের যিনি আমরা বলি যে আমাদের খুব মাস্টার আর্কিটেক্টদের মধ্যে একজন যে আমাদের মাঝারুল ইসলাম, আপনারা শুনেছেন, উনিও বলতেন যে প্রতিটা স্থপতিরই একটা সামাজিক কাজের একটা দায়বদ্ধতা আছে। কিন্তু সেটা আমরা ওটা থিওরিটিক্যাল একটা বিষয় ছিল, কিন্তু এই কাজগুলো বিশেষ করে যে আমি বললাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন আমি মাঠে কাজগুলো শুরু করলাম ভলান্টিয়ার হিসাবে, আমি দেখলাম যে আসলে এই সামাজিক দায়বদ্ধতার যে জায়গাটা বা মানুষের সাথে কাজ করার যে ব্যাপারটা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এটা কাজ করতে গেলে এবং স্থাপত্যের সাথে এটা একটা রিলেশনশিপ আছে আর কি, সেটা করা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা বিষয় আমরা তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে মানুষের সম্পৃক্ততাটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আমরা অনেক সময় আর্কিটেকচার নিয়ে কাজ করি, যে যাদের জন্য আমি একটা বিল্ডিং করছি, ডিজাইন করছি, তাদেরকে কতটুকু আমার এই কাজের সাথে তারা সম্পৃক্ত। অনেক সময় একটা টপ ডাউন একটা অ্যাপ্রোচ আছে যে আমি একটা জিনিস করে এটা একটা জিনিস বসায় দিলাম, কিন্তু এই কাজটা বা এই ধরনের কাজ করতে গেলে কিন্তু মানুষকে সম্পৃক্ত করার যে বিষয়টা, আমি যাদের সাথে কাজ করছি, যাদেরকে নিয়ে কাজ করছি, তাদেরকে নিয়ে তাদের চিন্তা ভাবনাটাকে ফোকাস করা এবং তাদের যে চ্যালেঞ্জগুলো, যে স্ট্রাগলগুলো, সেটা যখন আপনি দেখবেন যে একটা মানুষের মানে বিশেষ করে উপকূলের মানুষ, আমি যেহেতু উপকূলেই বেশি কাজ করেছি, যে তাদের যে স্ট্রাগলটা, এটা কিন্তু আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন। এবং তাদের কিন্তু বিভিন্ন ধরনের, আমরা শুধু মনে করি যে গরিব মানুষ, আসলে কিন্তু মানুষ গরিব না, এই সিস্টেমের কারণে তাদের এই অবস্থা। এবং এই জলবায়ু পরিবর্তন বলেন এবং বিভিন্ন ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, তাদের স্যালানিটি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের এই যে উৎপাদন কমে যাচ্ছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে তারা কাজ করে। তাই এই জায়গাগুলোতে আমার কাছে মনে করি যে এটাই মানে ডিফারেন্সের জায়গা আর কি। এখানে আপনার গভীরভাবে কাজ করার এবং চিন্তা ভাবনা করার সুযোগ আছে। এবং এই স্থাপত্যের এই প্র্যাকটিসটা আমি বলবো যে এটা অনেকটা উন্নয়ন কাজ, যেটা আমরা ডেভেলপমেন্ট সেক্টরের কাজের সাথেই কিন্তু মানে লিঙ্কড এখানে। এই জন্য আমি বলি যে অনেক সময় আমি এখন উন্নয়ন কর্মী পরিচয়টাই আমি বেশি দিই অনেক জায়গায়, যে আরে স্থপতি অবশ্যই এটার একটা অংশ, কিন্তু এটা একটা বৃহৎ একটা ব্যাপার আছে, এটা আপনার হলিস্টিক একটা মানে অ্যাপ্রোচ নিয়ে এখানে কাজ করতে হয়। শুধু বিল্ডিং বা যে স্পেসটা আপনি করতেছেন সেটা এখানে মুখ্য বিষয় না, এখানে একটা সামগ্রিক বিষয় আছে যেখানে মানুষের জীবনের অনেকগুলা অ্যাসপেক্ট জড়িত আর কি। আচ্ছা,
উপকূলীয় সাধারণ মানুষদের জন্য কাজ করে যখন আবারও ভার্সিটিতে ঢুকলেন, তো সেই সময় কি মানসিক পরিবর্তন তো অবশ্যই একটা এসেছিল, সাথে সাথে আসলে দায়বদ্ধতার জায়গাটা কতখানি ভেতরে আরো মানে বড় হচ্ছিল, লালন পালন করছিলেন কিভাবে? এখানে একটা মানে ছোট আছে, মানে আমি খুলনা ইউনিভার্সিটিতে মানে পাশ করার পরে আসলে কিন্তু আমি তখন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার কোনো সুযোগ পাই নাই, কারণ তখন এটা মানে একজন স্থপতি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবে এইটার কনসেপ্টটাই অত বেশি প্রতিষ্ঠিত ছিল না, এবং আদৌ কেউ করতো বলে এটা কয়েকজন হয়তো আস্তে আস্তে এখানে ইনভলভ হয়েছে। এবং ওই সময় আমি কিন্তু প্রথমে পাশ করে আমি চিটংয়ে একটা কনসালটেন্সি ফার্ম, আর্কিটেকচারাল ফার্মে করে আমাদের এক সিনিয়র ভাইয়ের সাথে, উনি অনেক ভালো ভালো কাজ করতেন চিটংয়ে, মানে অনেক সুন্দর সুন্দর। মানে আপনার কর্মজীবন শুরু হয়ে গেল? জি, কর্মজীবন এখানে আমি এটা মানে কনভেনশনাল আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মেই কাজ শুরু করি, প্রায় 2 বছর ওইখানে কাজ করি। কত সালের দিকে? এটা হলো আমি 2010-এর পরে আর কি, 10-এ আমি পাশ করে আসার পরে। এবং তারপরে আমি এটা এই যে ডেভেলপার যারা আর কি, চিটং এ একটা ডেভেলপার আছে সেই এপিক প্রপার্টিস নাম, সেই ডেভেলপারে আমি বেশ কিছুদিন কাজ করি। আচ্ছা, তখন এই কাজ করতে যে মানে আমি দুইটা দিকই দেখা হয় আর কি, যে মানে যেটা শহরের যে কাজ বা মানে মানুষের জন্য দুইটাই ইম্পর্টেন্ট আমি বলবো, বাট দুইটা দিক দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে কিছু একটা মিসিং আর কি, যে মানুষ হয় না একটা কাজ করতে গেলে মনে হয় যে ঠিক আছে সবই হচ্ছে, আপনি একটা কাজে ভালো কাজও করতে পারতেছেন কিন্তু সামথিং ইজ মিসিং, এটা ভিতরে একটা মনের মধ্যে একটি করে। তা তখন আমি একটু এটাও ভাবছিলাম যে আমি একটু দেশের বাইরেও দেখতে চাই, মানে পড়ালেখা করতে চাই, বিশেষ করে সাস্টেনেবিলিটির যে ব্যাপারটা বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এই টেকসই যে চিন্তা ভাবনা, সাস্টেনেবিলিটি, এই রেজিলিয়েন্স, এগুলা নিয়ে আমার একটা ইন্টারেস্ট ছিল আর কি, মানে পরবর্তী পড়ালেখা করার। এবং আমি ডেনমার্কে মানে সুযোগ পাই অলবর্গ ইউনিভার্সিটিতে মাস্টার্স করে, ওইটা আর্কিটেকচারের উপরেই, কিন্তু এখানে সাস্টেনেবিলিটিটাকে অনেক বেশি ফোকাস করা হয়। আপনি সুযোগ পাই বললেন, কিভাবে সুযোগটা আসলো এবং সেখানে কতদিন কি নিয়ে পড়াশোনা করলেন একটু বিস্তারিত জানতে চাই। সুযোগটা আসলে আমি মানে ইউরোপেই, মানে আমার একটা টার্গেট ছিল যে আমি ইউরোপে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চেষ্টা করবো, যেহেতু কারণ আপনি ইউরোপে পড়তে গেলে একটু ঘুরে দেখার একটা সুযোগ আছে আর কি, এটা একটা দেশ না, এখানে অনেকগুলা আসলে দেশ, বিভিন্ন দেশের আর্কিটেকচার দেখলে অনেক কিছু জানা হবে। তাই সেইভাবে আমি বেশ কয়েকটা জায়গায় করেছিলাম, তার মধ্যে অলবর্গ ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করে আর কি, আমার এইটা অ্যাকসেপ্ট করে, এবং 2 বছরের জন্য আমি 2015-তে এই ডেনমার্কের অলবর্গ ইউনিভার্সিটিতে পড়ালেখা শুরু করি, এবং 2017 পর্যন্ত ওইখানে থেকে ওইখানে গ্রাজুয়েশন করার পরে মাস্টার্স কমপ্লিট করে। ডেভেলপমেন্ট স্টাডিজ না, এটা আর্কিটেকচার, হ্যাঁ, কিন্তু সাস্টেনেবল আর্কিটেকচারের উপরে আর কি, এটা মেইনলি আমার রিসার্চ ফোকাসটা ছিল সাস্টেনেবল আর্কিটেকচার। স্থাপত্য নিয়ে তো বাংলাদেশেও পড়লেন এবং স্থাপত্য নিয়ে ডেনমার্কেও পড়লেন, দুই জায়গায় পড়াশোনাগত বা শেখার জায়গাটার পার্থক্য কি চোখে পড়লো? পার্থক্য আমি বলবো যে বাংলাদেশে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে স্থাপত্যের পড়ালেখা থাকে ওইটা ফাউন্ডেশনাল একটা পড়ালেখা ছিল, এবং আমি যখন বাইরে পড়তে যাই আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের আসলে পড়ালেখার যে স্ট্যান্ডার্ডটা আসলে, বিশেষ করে খুলনা ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট কিন্তু খুব হাই স্ট্যান্ডার্ড আসলে মেনটেন করতে, যেটা বাইরে যাওয়ার পরে আরো বেশি আসছে, যেহেতু আমার ওদের পড়ালেখার সাথে আমার মানে ইন্টিগ্রেট হইতে বেশি বেগ পেতে হয়নি আর কি, কষ্ট পেতে হয়নি। কিন্তু ওদের আবার টেকনোলজির উপরে অনেক ফোকাস, মানে আমাদের দেশে যেমন আমরা গ্রাজুয়েশন লেভেলে আমরা ডিজাইন বেসড পড়ালেখা করছি বা অন্যান্য অনেক সাবজেক্ট নিয়ে পড়ছি, কিন্তু ডেনমার্কে বা স্ক্যান্ডিনেভিয়ার মানে যে পড়ালেখাগুলো ওইখানে টেকনোলজির উপর অনেক ফোকাস, এবং স্থাপত্যের সাথে আসলে টেকনোলজিকে কিভাবে বিভিন্ন ধরনের আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং করে এটাকে ইন্টিগ্রেট করে, এবং খুবই টেকনিক্যাল একটা জায়গা থেকে অন্যরা স্থাপত্যটাকে দেখে, কিন্তু খুব সিম্পল। আবার মানে আপনি যদি নর্ডিক আর্কিটেকচার দেখেন তাহলে দেখবেন যে খুবই সিম্পল একটা ব্যাপার আছে, মিনিমালিস্ট একটা ব্যাপার আছে, কিন্তু হাইলি টেকনোলজিক্যাল আর কি। তো এইটার ডিফারেন্স আমার কাছে মনে হয়, এটা একটা লার্নিং, আমার জন্য একটা লার্নিং ছিল। কিন্তু ওই আমার তো আসলে সবকিছুই চিন্তা ভাবনা ছিল যে আমি আমার দেশে এসে কিভাবে এটাকে মানে কাজে লাগাতে পারি। সেখানে তো কালচারাল একটা শকও ছিল, জি, কিভাবে আসলে সেই বিষয়টা কাটিয়ে উঠলেন, কালচারাল আসলে নিলেন কিভাবে? হ্যাঁ, কালচারাল একটা মানে শখ আছে, বিশেষ করে মানে ইউরোপের আপনার মানে ভাষা ডিফারেন্ট, এবং আবহাওয়া খুবই ডিফারেন্ট, অনেক ঠান্ডা, বরফ পড়ে, যেগুলো আগে কখনো দেখিনি। এবং মানে তবে আমরা লাকি ছিলাম যে মানে ডেনমার্কের কিন্তু আপনার বেশিরভাগ মানুষই ইংলিশ কথা বলতে পারে এবং খুবই ফ্লুয়েন্ট তারা, সে ধরেন অনেক, আবার ইউরোপের অনেক দেশে সেটা পাওয়া যায় না, তাতে আমার কমিউনিকেশন করতে তেমন প্রবলেম হয়নি। আর আমাদের যে মাস্টার্স কোর্সে আমরা যারা গিয়েছিলাম আর কি, আমাদের ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট ছিল, মানে আপনার ধরেন এদিকে কানাডা, ইউরোপের বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা থেকে, ইন্ডিয়া থেকেও ছিল, আমাদের বাংলাদেশ থেকে আমি ছিলাম।
তাই সেজন্য একটা মানে গ্রুপটাই ছিল একটা ডাইভার্স একটা গ্রুপ, এবং যেখানে শুধু ডেনিশটা ছিল না আর কি, মানে বাইরের আমাদের বিভিন্ন দেশের থেকে মানুষ, তো একটা মানে মাল্টি কালচারাল একটা এনভায়রনমেন্টে পাওয়ার কারণে ওই শখটা সবাই একটা মানে নতুন জায়গায় একসাথে যাওয়ার কারণে এটা ওরকম মানে মানে প্রবলেম হয় না আর কি। ডেনমার্কের একটা স্পেশাল যে জিনিসটা মাসুক, সেটা হচ্ছে ডেনমার্কের যে বাড়ির যে ডিজাইনগুলো অনেক বেশি কালারফুল হয় এবং অনেক বেশি সুন্দর হয় ইউরোপের অন্যান্য যে কোনো জায়গা থেকে। ডেনমার্কের হাউজিংগুলো, আর্কিটেকচারগুলোকে খুবই প্রাণবন্ত মনে হয়, দারুণ মনে হয়। সেই জিনিসগুলো আসলে কতটা প্রভাব ফেলেছে? না, এটা ডেনমার্কে আপনি ধরেন এই বিশেষ করে ওদের দেশের যদি কনটেক্সট আপনি চিন্তা করেন যে এটা একটা দেশ যেখানে বাংলাদেশ থেকে বড় দেশ, কিন্তু মানুষের সংখ্যা খুবই কম, এবং মানে ইকোনমিক্যালি তারা অনেক অ্যাডভান্স একটা, এবং সোশ্যালি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি একটা ভালো জায়গায় তারা আছে, এবং সেটার প্রভাব কিন্তু তাদের জীবন যাত্রাতে পড়ে। ঘর বা বিল্ডিংগুলোর যে কালারফুল যে ব্যাপারটা, সেটা আমি মনে করি যে তাদের জীবনেরই একটা কিন্তু একটা এক্সপ্রেশন আর কি, সেটার মাধ্যমে যে তাদের এই সিম্পল লাইফ বাট আপনার সিকিউরড একটা জীবন। এবং আপনি যেটার কথা বলছেন ঘরবাড়ি, বিশেষ করে কোপেনহেগেন যেহেতু ক্যাপিটাল, যেটা ক্যাপিটালে ওদের ওই এইটা একটা ওদের ওইখানকার একটা ট্র্যাডিশনাল একটা প্র্যাকটিস যে খুব কালারফুল ই করে। আবার অন্যান্য জায়গায় শহরগুলোতে আবার একটু ডিফারেন্ট, কিন্তু মানে আর্কিটেকচার অনেক ডিফারেন্ট, বিশেষ করে যেহেতু এটা শীত প্রধান একটা দেশ এবং ওইখানে বরফ পড়ে, দেখবেন আপনি প্রতিটা ঘরের চালগুলো হলো মানে আপনার খুব মানে একটা পিচড রুফ, যেটা বাংলাদেশে আবার আপনার ডিফারেন্ট। আমাদের বৃষ্টির কারণে আপনি গ্রামে দেখবেন যে ঘরের, কিন্তু ওদের হলো বরফের কারণে। এবং ওদের আবার আমাদের যেরকম গরমের জন্য মানে আলো বাতাসের যে বিষয়টা মানে দরকার, যে মানে গরম বাইরে বের করা দরকার, ওদের হলো হিট ধরে রাখা দরকার আর কি। বিল্ডিং যেহেতু ঠান্ডা যখন পড়ে, এটা বিল্ডিংটা হিটিং করা হয়, আর্টিফিশিয়ালি হিটিং করা হয়, এবং সেই হিটটা যদি আপনি ধরে রাখতে পারে, তা সেটার জন্য মানে ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট আর্কিটেকচারে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে খুব কালারফুল, যেটা তাদের জীবনেরই মানে তারাও একটু কালারফুল, হ্যাঁ এটা পিপল মানে তাদের সেটার একটা প্রতিচ্ছবি আছে। 2017 সাল পর্যন্ত আপনি ডেনমার্কে পড়াশোনা করলেন, তারপরে কি দেশে ফিরে আসলেন? জি জি, তারপরে দেশে ফিরে এসে কি ধরনের কাজের সাথে সংযুক্ত হলেন? দেশে ফিরে আমি 2017-তে যখন দেশে ফিরে আসি, তার কিছুদিন পরেই হলো আপনারা জানেন যে 2017-তে রোহিঙ্গা যে ইনফ্লাক্সটা ক্রাইসিসটা বাংলাদেশে এবং হয়, এবং প্রায় 11 লাখ রোহিঙ্গা কিন্তু ওই সময় বাংলাদেশে শরণার্থী হিসাবে আসে। তো ওই সময় আমিও চট্টগ্রামে জাস্ট ব্যাক করি, এবং মানে যে অর্গানাইজেশনটাতে আমি এখন কাজ করছি কোডেক, তারা হলো মানে ক্যাম্পেও মানে আগেই কক্সবাজারে কাজ করতো, এবং ক্যাম্পে হলো তারা ওই রোহিঙ্গাদেরকে নিয়ে বিশেষ করে আমাদের এডুকেশন শিক্ষার কিছু কাজ আর কি শুরু হওয়ার কথা। এবং ওইখানে অনেকগুলো লার্নিং সেন্টার, তখন যেটা আমরা বললাম যে শিক্ষা কেন্দ্র আর কি, লার্নিং সেন্টার, যেগুলাতে রোহিঙ্গা শিশুরা আর কি পড়ালেখা করতে পারে, বেসিক যে তাদের পড়ালেখাটা দরকার মায়ানমারের ভাষায়, সেই পড়ালেখাটা তারা করতে পারবে। তাই সেটার জন্য এরকম মানে হিউজ পরিমাণে আসলে লার্নিং সেন্টার তৈরি করার দরকার ছিল। তা তখন আমিও আসছি, এবং মানে আমি দেখলাম যে এখানে একটা কাজ করার সুযোগ আছে, তা তখন আমি এটা মানে ওইটার জন্য শুরু করি আর কি, যে রোহিঙ্গা ক্যাম্পে ওইখানে ওইভাবেই কাজ শুরু করা হয়, এবং ওইটার মাধ্যমেই আসলে কোডেকের সাথে সম্পৃক্ততা আবার এসে এখানে হওয়া আর কি, ক্যাম্পে কাজ শুরু হওয়ার মধ্যে। রোহিঙ্গা ক্যাম্পে তো আসলে স্থাপত্য শিল্পের যেটা ধারা, সেই ধারার বাইরে গিয়ে আপনাকে কাজ করতে হয়েছে। সেই পার্থক্যটা কি রকম ছিল, এবং ধারার বাইরে কাজ করতে গিয়ে আপনাকে কোনো বেগ পেতে হয়েছে কিনা? হ্যাঁ, এটা তো হাইলি একটা চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্ট। আপনি ক্যাম্পে যে দেখেন যে খুবই ডেন্স একটা মানে জায়গা যেখানে কাজ করতে, এবং ওইখানে ক্যাম্পের কিন্তু আপনার হলো মানে বাংলাদেশের যে সরকারের যে এখানে গাইডলাইন আছে, সেখানে আপনি পার্মানেন্ট কোনো স্ট্রাকচার ওইখানে করতে পারবেন না, সবই অস্থায়ী বা টেম্পোরারি নেচারের স্ট্রাকচার হইতে হবে। তা সেটা করার জন্য ধরেন ওইখানকার লোকাল মেটেরিয়াল ব্যবহার করা, বিশেষ করে বাঁশ, ছন, এই ধরনের মেটেরিয়াল ব্যবহার করেই আমরা মানে ডিজাইনগুলো করি। এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। আমি মনে করি যে অনেক সময় এই ধরনের একটা এনভায়রনমেন্টে কাজ করা আর মানে আপনি ধরেন একটা বিল্ডিং ডিজাইন করা, দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, এবং এইটার চ্যালেঞ্জগুলো অনেক বেশি, যেহেতু এখানে আপনার অনেকগুলো রেস্ট্রিকশনস আপনার সাথে আছে, যেটার মধ্যে থেকে আপনার কাজটা করতে হবে। আবার কাজটা কাদের জন্য করতেছেন সেটাও ইম্পর্টেন্ট, যেই শিশুদের জন্য আপনি ধরেন একটা আমরা লার্নিং সেন্টার ডিজাইন করতেছি, তাদের যদি আপনি তাদের জীবনটা চিন্তা করেন, যে তারা এই ছোট বয়সে এত অত্যাচার নিপীড়ন সহ্য করে একটা জায়গায় এথনিক ক্লিনজিং যেটাকে বলে, তার হয়তো পরিবারের অনেক শিশু আমি দেখেছি যে এই যে আমাদের ধরেন প্রায় 11-12 লাখ আমি বলি যে রোহিঙ্গা আমাদের দেশে আসছে, তার মধ্যে কিন্তু প্রায় 50%ই শিশু, মানে 18 বছরের কম বয়স, এবং তারা কেউ মানে বেশিরভাগই তাদের পরিবারের কাউকে না কাউকে কিন্তু তারা হারাইছে, বা তাদের মানে খুব গুরুতর আহত হয়েছে, বা কোনো না কোনোভাবে ইম্প্যাক্টেড হয়েছে। তা তাদের জন্য যখন একটা শিক্ষা
জন্য একটা জায়গা। তাই এটা কিন্তু একটা শুধু তার বেঁচে থাকার সাথে সম্পর্কিত, তাকে আবার একটা স্বপ্ন দেখানো যে না মানে তুমি এখানে একটা মানে খুবই একটা নতুনভাবে বাঁচতে পারো, নতুনভাবে বাঁচার একটা সুযোগ আছে, এবং যখন সে তার দেশে যদি কখনো ফিরে যেতে পারে তাহলে সে যাতে একটা নলেজ নিয়ে একটা শিক্ষা নিয়ে যেতে পারে, যাতে সেখানেও সেই কিছু করতে পারে। তা এখানে আমি প্রথমে একটু বলি যে এখানে আমরা যখন কাজটা শুরু করতে যাই আমি দেখি যে অলরেডি ওইখানে একটা লার্নিং সেন্টার একটা ডিজাইন এটা আছে, এবং সেটা আমাদেরও কিছু কিছু বানানো হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠানেরও সেটা নিয়ে কাজ করছে। তা সেটা ছিল পুরো টিনের, আমরা যেটা বলি যে টিনের একটা ঘর আর কিছুই না। তা সেটার মধ্যে হলো আপনার প্রচন্ড গরম, মানে যেহেতু টিন, এবং আপনি ওই কক্সবাজারের ক্যাম্পের এরিয়াগুলো যদি দেখেন ওইখানে কিন্তু বড় গাছ নাই, ছোট ছোট গাছ এবং ছায়া নাই আর কি, এবং খুবই ডেন্স একটা এনভায়রনমেন্ট। তো সেখানে টিনের ঘরে যে শিশুরা যাচ্ছে বা ইভেন টিচার যারা পড়াচ্ছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা এবং শিশু যারা আছে তারা আসলে কেউ যেতে চায় না, মানে এটা এত গরম একটা জায়গা। তো সেই জন্য আমরা তখন চিন্তা করলাম যে লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করব, টিনের বদলে যে ছন, যেটা ছন কিন্তু আপনার অনেক বেশি আপনার গরমের জন্য ভালো। সবচেয়ে আমার মনে হয় যে ঝুঁকিপূর্ণ কাজ বলা যায়, চ্যালেঞ্জিং কাজ বলা যায়, যেহেতু এটাতে ইন্টারন্যাশনাল ফোকাস ছিল, শিশু বাচ্চাদের কথা বেশি মাথায় রাখতে হয়েছে, সেই কাজগুলোর ডিজাইন আপনি করেছেন। এছাড়াও কিন্তু শিশুদের নিয়ে আরও বিভিন্ন কাজ করেছেন। সবগুলো বিষয় আপনার কাছ থেকে একটু ধাপে ধাপে ডিটেলসে শুনতে চাই। না, আমাদের এই যে কক্সবাজারে যেটা বলছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পে আমরা মানে শিশুদেরকে নিয়ে বিশেষ করে এডুকেশন শিক্ষা নিয়ে আমরা কাজ করেছি, এবং ওইখানে লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করে, এবং আমরা কিন্তু যখন আমাদের লার্নিং সেন্টারটা কক্সবাজারেও আমরা ডিজাইন করেছি, তো সেটা আমরা ওইখানকার যে শিশু এবং তাদের যে প্যারেন্টস যারা আছে মানে ওই কমিউনিটি, তাদের সাথেও জিনিসটা নিয়ে আলাপ করেছি যে আমরা এরকম একটা শিক্ষা কেন্দ্র বা লার্নিং সেন্টার করতে চাই, আপনাদের কি মনে হয় বা আপনাদের মতামতটা কি। এবং খুবই ইন্টারেস্টিং কিছু মানে ফিডব্যাক সেখান থেকে আমরা পাই, যে বিশেষ করে শিশুরা তারা আসলে যে তাদের যে ঘর মানে যে ঘরটাতে তারা থাকতো আগে মায়ানমারে বিভিন্ন রাখাইন স্টেটে, তারা কিন্তু তাদের স্কুলটাও যেহেতু তারা ক্যাম্পে খুব শেল্টার, যেগুলো আপনি যদি দেখবেন যে খুব ছোট একটা জায়গার মধ্যে অনেক মানুষ একসাথে থাকে, আলো বাতাসের খুব অভাব, এবং একটা তারা তাদের স্কুলটা চিন্তা করতে যে এরকম আমার ঘরের মতো হবে, যে একটু মানে হবে না, আলো থাকবে বাতাস থাকবে, একটু খোলামেলা হবে, যেহেতু যখন সে স্কুলে যাতে আসে তখন তার ঘরের যে এনভায়রনমেন্টটা থেকে একটু সে রিলিফ পায় আর কি, একটু মনটা ভালো হয়ে যায়। এবং আবার প্যারেন্টস যারা আছে রোহিঙ্গা কমিউনিটির মধ্যে তাদের কিন্তু অনেক আবার এখানে একটা ট্রাস্টের একটা বিষয় আছে, অনেকে আবার বলে যে আসলে কি হয় এখানে বাচ্চাদের নিয়ে কি করানো, এটা খুব চ্যালেঞ্জিং, অনেকে এটা নিয়ে সন্দেহ করতো যে আসলে এটার মধ্যে কি করাবে ওরা, আবার আমাদের বাচ্চাদেরকে আবার অন্য কোনো কিছু ই করবে না, যেহেতু তারা একটা খুবই একটা নির্যাতিত একটা জায়গা থেকে সেটা মনের মধ্যে ভয় থাকে আসলে। তো ওইটাকে নিয়ে কিন্তু ডিজাইনটা করা এবং এটা ডেভেলপ করা, যে তার মধ্যে খোলামেলা ভাবও থাকবে, মানুষ বাইরে থেকে দেখতেও পারবে ভিতরে কি হচ্ছে, আবার একটা প্রাইভেসিও থাকবে, যাতে ক্লাসরুমটাকে কন্ডাক্ট করা যায়। তো এইভাবে আসলে ওইখানে কাজটা শুরু, এবং আমরা প্রায় 850 লার্নিং সেন্টার এরকম কনস্ট্রাকশন করেছি প্রায় আমার 2017 থেকে 19 এই 2 বছরে এখানে, এবং আমাদের এডুকেশন প্রোগ্রামে এখনো প্রায় 2 লাখ রোহিঙ্গা শিশু কিন্তু এখানে আমাদের স্কুলগুলো থেকে পড়ালেখা করছে। স্থাপত্য ডিজাইনের ক্ষেত্রে আসলে আপনাদের জায়গা থেকে কি কি প্রাধান্য দিয়েছেন? তাদের তো একরকম চাওয়া ছিলই, কিন্তু আপনাদের প্রাধান্যটা কিসে ছিল? আমাদের প্রাধান্য যেটা ছিল যে এটা একটা কিন্তু মানে ক্যাম্পের এনভায়রনমেন্ট যেরকম একটা খুবই কনজাস্টেড একটা জায়গা, সেখানে এমন একটা স্থাপনা করা যেটাতে আপনার আলো বাতাস যতটুকু সম্ভব একটা ভেন্টিলেশন হয়, একটা আলো আসে, এবং আবার এটা দুর্যোগ প্রবণ একটা এলাকা। ক্যাম্পে কিন্তু আপনার এটা সাইক্লোন প্রোন এরিয়া, ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, তা এই এরিয়াতে একদম লোকাল ম্যাটেরিয়াল যেমন বাঁশ ইউজ করে, কাঠ ইউজ করে, ছন ব্যবহার করে কিভাবে এটা করা যায় যাতে এই ধরনের দুর্যোগে, সেটা আমি বলছি না যে একদম আপনার মানে কিছুই হবে না, কিন্তু সে যাতে রেজিলিয়েন্ট হয় অ্যাটলিস্ট, মানে সেটার সাথে একটা সেফ স্ট্রাকচার হিসাবে কাজ করতে পারে। তা আমাদের দিক থেকে এগুলো কনসিডারেশন ছিল যে লোকাল ম্যাটেরিয়ালকে কিভাবে এফেক্টিভলি ব্যবহার করা যায় যাতে যেটা স্ট্রাকচারাল সেটার কিছু মানে স্ট্রেংথ থাকে, আর এই ধরনের দুর্যোগগুলোতে যাতে সে একটা রেজিলিয়েন্ট স্ট্রাকচার হিসাবে থাকতে পারে, আবার এই আলো বাতাসের ব্যাপারটাও থাকে যাতে গরমের সময় অতিরিক্ত গরম না হয়ে যায়, একটা ক্রস ভেন্টিলেশন তার মধ্যে থাকে। এবং আমরা কালারের ইউজও করেছি, যেহেতু এখানে স্কুল মানে লার্নিং সেন্টার আপনারা দেখবেন যে আমাদের সেন্টারগুলো খুব কালারফুল আর কি, এবং এখানে অনেক রকমের আর্টওয়ার্ক করেছি, এবং যেখানে শিশুরাই আবার এই আর্টওয়ার্কগুলোর সাথে ইনভলভ ছিল, যে তাতে একটা তাদের বিলঙ্গিংনেসও একটা ক্রিয়েট হয়েছে, যে স্কুলগুলোতে তাদের একটা ছাপ আছে আর কি, যেটা তাদেরই একটা স্ট্রাকচারটা। এই জিনিসগুলো আর কি ক্যাম্পের কাজের জন্য আমাদের বেশি ফোকাস ছিল। আচ্ছা, 2019 সাল পর্যন্ত ক্যাম্পের কাজে অ্যাক্টিভ থাকলেন, তার পরবর্তী সময়ে কিসের সাথে সংযুক্ত হলেন? আর পরবর্তী সময়ে তো বিভিন্ন ধরনের ঘটনাও আছে, যেমন কোভিড চলে আসলো, এই সময়টায় কি করছিলেন?
না, এই সময় আমি মানে ক্যাম্পে মানে কাজের সাথে খুব বেশি 2017 মানে পর্যন্ত মানে 19 পর্যন্ত আমি মানে খুব বেশি ইনভলভ ছিলাম, তারপরেও কিছু কাজ করেছি, কিন্তু আমি ওইখান থেকে কিছু লার্নিং আমার মধ্যে ছিল এবং আমি চিন্তা করেছিলাম যে মানে আসলে আমাদের অন্যান্য উপকূলীয় যে কমিউনিটিগুলো আছে, বিশেষ করে যেহেতু কোডেক কাজ সমগ্র উপকূল এলাকাতে আমাদের কাজ আছে, তা আমি চিন্তা করেছি যে ক্যাম্পে যেমন একটা এনভায়রনমেন্ট আবার আমাদের দেশের অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু কাজ করার, যেহেতু আমি আগেও দেখে এসেছি যে অনেক স্কোপ আছে এবং সেখানে কিভাবে ইনভলভ হওয়া যায় এবং শিশুদের নিয়ে কাজ করা আসলে এটা আমার একটা, যেহেতু মানে ওইটা একটা শুরু ওইখান থেকে, যে আমি মনে করেছি যে এই ধরনের কাজগুলোর সাথে আমি যদি ইনভলভ থাকতে পারি এটা খুবই ভালো লাগার একটা ইন্টারেস্টের একটা জায়গা আর কি। এবং যারা ভবিষ্যৎ বাংলাদেশের আর কি তাদের এবং বাংলাদেশের উপকূলে বলতে গেলে সবচেয়ে অবহেলিত যে জায়গাগুলো সেই তারাই তো আমাদের, আমি মনে করি তারাও আমাদের ভবিষ্যতের একটা অংশ, তাদেরকে নিয়ে কাজ করার জায়গাটা খোঁজার চেষ্টা করি আর কি কোথায় করা যায়। এবং কোভিডের সময় আমরা কিন্তু শিশুদের নিয়ে একটা বড় কাজ ওই সময় করেছি, যে আপনি জানেন যে কোভিডে বাগেরহাটে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় এবং বাল্যবিবাহ কোস্টাল এরিয়াতে হলো একটা বড় চ্যালেঞ্জ এখনো। অনেক আপনার কোভিডের সময় আমরা দেখেছি যে স্কুল ওপেন হওয়ার পরে অনেক স্কুলে কোনো মেয়ে শিক্ষার্থী নাই, সবার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এবং ওইটা আমাদের জন্য খুব একটা কষ্টকর একটা জায়গা ছিল। আমরা যে আসলে আমাদের সুযোগ সুবিধা আছে, স্কুলে যেতে পারে, কিন্তু মানে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে এবং পড়ালেখা থেকে হয়ে যাচ্ছে, এবং আপনি যত উপকূলের গভীরে যাবেন তত সমস্যাটা প্রকট। এবং এটা কিন্তু আছে মানে আমরা যতই বলি এটা কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি আর কি, 18 বছরের আগেই বিয়ে হয়ে যাচ্ছে অনেক মেয়ে। এবং উপকূলে আর একটা জিনিস হলো মেয়েদের লবণাক্ততার কারণে মেয়েদের স্কিনের কালার খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যায়। সেই জন্য পরিবারের যারা আছে তারাও মনে করে যে আগে আগে বিয়ে দিয়ে যায়, কারণ আমাদের একটা যে সোশ্যাল একটা আছে যে ফর্সা হওয়া লাগবে বা স্কিন কালার, একটা মানে আমাদের এটা খুবই দুঃখজনক হলে এটা আমাদের একটা ফ্যাক্টর আর কি। তারা আগে আগে বিয়ে দিয়ে দেয়। তা এই জায়গাগুলো আমরা কোভিডের সময় কিন্তু আমরা এই এক্সপিরিয়েন্সগুলো আমরা নিয়েছি, যেহেতু আমাদের কিছু কাজ তখন ছিল এবং তখন আমরা মনে করেছি যে আমাদের কিন্তু শিশুদের নিয়ে বিশেষ করে বাল্যবিবাহ কমানো এবং সেটার সাথে শিক্ষাকে এবং শিশু সুরক্ষার কাজগুলোকে কিভাবে করা যায় আর কি। এবং ওইগুলো নিয়ে পরবর্তীতে আমরা কাজ করেছি। আমি বাগেরহাটে শরণখোলা মংলাতে আমরা স্কুল কনস্ট্রাকশন করেছি এবং শিশু সুরক্ষা নিয়ে কাজ করছি। আমরা আবার পটুয়াখালীর রাঙাবালি একটা চর আছে, সেখানেও আমরা স্কুলের কাজ করছি আর কি। এসব কাজ করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সাপোর্ট আসলে কেমন পেয়েছেন, যেটা আসলে প্রশাসনের কাছ থেকে বা স্কুল কলেজের যে কমিটি রয়েছে সেগুলো থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? না, প্রাতিষ্ঠানিক আসলে আমরা যে এলাকাগুলোতে আমরা কাজ করেছি সেখানে নাই, মানে আপনি ধরেন এখানে আমাদের এই যে সেকেন্ডারি স্কুল, আমরা প্রায় 8টা সেকেন্ডারি স্কুল করেছি, যেখানে মংলাতে আপনার 2টা, শরণখোলায় 2টা এবং ওই রাঙাবালির যে এই মানে পটুয়াখালীর রাঙাবালিতে 4টা। ওইখানে কিন্তু কোনো সেকেন্ডারি স্কুল, আমরা যে এলাকাগুলো যার মংলায় যেখানে স্কুলটা করছে ওটা সুন্দরবন দেখা যায় এখান থেকে, ওইখানে কোনো সেকেন্ডারি স্কুল নাই। এবং মানে ওইখানে বাচ্চাদের হলো আপনার ক্লাস 5 পড়ার পরে তার যদি স্কুলে যেতে হয় অনেক দূরে যেতে, তার স্কুলে যেতে হবে বা নদী পার হয়ে যেতে হবে, যেটা সেফ না। অনেক বাচ্চা আছে যে এরকম নদী পার হয়ে যেতে, যে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এরকম বাবা মারা যেতে দিতে চায় না। তো ওইসব জায়গায় যখন আমরা স্কুলের জন্য আমরা মানে এটা হলো যে স্থপতি হিসাবে যেরকম আমরা ডিজাইন করা, আবার এটা তো একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা আমি মানে এটার সাথে আমি এবং আমার টিম মিলে লেখালেখি করে প্রজেক্টটাকে এস্টাবলিশ করা, ওটার জন্য ফান্ডিং এনশিওর করার পর ওইখানে কাজ করা। এবং আমরা কিন্তু লোকাল কমিউনিটি এবং প্রশাসনের সাথেই আমাদের ইন্টিগ্রেটেড হয়ে আমাদের যে কোনো কাজ আমরা করতে গেলে মানে তাদেরকে নিয়েই আমরা কাজটা করি। এবং আমাদের মূলত প্রশাসন বা লোকাল কমিউনিটিকে নিয়ে, যেহেতু তারা দেখতে পারতেছে যে এখানে একটা গ্যাপ আছে, যে আমাদের বাচ্চাদের 5-এর পরে স্কুলে যেতে পারে না, বিশেষ করে মেয়েরা ঝরে পড়তেছে, বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে এটার কারণে। কারণ ঘরে রেখেও বাপ মা অনেক সময় সেফ ফিল করে না, বাইরে কাজ করতে যেতে পারে না। তো সেটা আমরা, এটা তো কারোর সাথে সাংঘর্ষিক না, এটা তো সবাই মিলে একটা ভালো কাজ করে। তো সেজন্য আমরা সবসময় সহযোগিতাই পেয়েছি, আমরা প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা পেয়েছি। স্কুল ম্যানেজমেন্ট কমিটি তো আমরা আমাদের স্কুলগুলোতে আমরা এস্টাবলিশ করেছি, বা আমরা আবার স্থানীয় অন্য যে স্কুলগুলো আছে তাদের সাথেও আমাদের কিছু কাজ আছে। চ্যালেঞ্জ মাঝে মাঝে আসে না যে তা না, কিন্তু ওভারঅল যেহেতু এটা মানুষ যখন দেখতে পারে যে এটা তো তাদের ভালোর জন্য, তাদের ছেলে মেয়েরা এটার দ্বারা উপকৃত হচ্ছে এবং তাদের এটা অংশীদারিত্বমূলক একটা কাজ। আসলেই তাই, আসলে ভালো কাজে চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু মানুষ দিন শেষে রেজাল্টটাই দেখে। আপনি শিশু শিক্ষা এবং শিশু সুরক্ষা দুটো বিষয় নিয়ে বলছিলেন। শিশু শিক্ষার বিষয়টা তো কিছুটা শুনলামই, সুরক্ষা নিয়ে আসলে কি কি ধরনের কাজ করছিলেন? সুরক্ষা আসলে ব্যাপারটা হলো যে মানে আপনার শিশুদের যে অধিকারগুলো আছে, আমরা জানি যে ইউএন কনভেনশন অফ চাইল্ড রাইটস বলে একটা কনভেনশন আছে এবং সেখানে শিশুদের অধিকার আছে। আমরা অনেক সময় মনে করি যে শিশুদের আমরা যা বলবো তাই শিশুরা করবে, বা
তাদের বেসিক কিছু রাইটস আছে, যেই অধিকারগুলো যদি তারা না পায় তাহলে তারা যখন একজন বড় নাগরিক হবে বা সে প্রাপ্তবয়স্ক হবে তখনও কিন্তু তার রাইটস নিয়ে তার চিন্তা ভাবনাটা হবে না, মানে পরিপক্ক হবে না, সেটা কমপ্লিটনেসটা আসবে না। তা শিশু সুরক্ষার মূলত কাজগুলো এটাই, যেটা আমরা এখানে কিন্তু আবার ধরেন ডেভেলপমেন্টের ফোকাসটা বেশি, এখানে হয়তো ঘর বাড়ি ডিজাইনটা ইম্পর্টেন্ট না, এখানে প্রজেক্টটা কিভাবে হচ্ছে আর কি, পুরো প্রজেক্ট। এবং এখানে একটা শিশুকে তাকে নিয়ে আমাদের অনেকগুলো শিশু কেন্দ্র আছে, লার্নিং সেন্টারের মতো চাইল্ড সেন্টার যেগুলো আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস বলি বা চাইল্ড সেন্টার, সেখানে শিশুরা আসে এবং এখানে একটা পার্টিসিপেটরি অ্যাপ্রোচে আমরা কাজ করি, যে শিশুরা মিলেই তারা আলাপ আলোচনা করে, যে তাদের বিভিন্ন বয়সী শিশুরা আর কি, মানে আমরা তো বলতে 18 বছরের কমই মানে হলো শিশু আর কি। তা তাদের বয়সের সাথে তাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করতেছে, হ্যাঁ, তাদের স্কুলে তারা কিছু চ্যালেঞ্জ ফেস করতেছে, মেয়েরা এক এক ধরনের চ্যালেঞ্জ, ছেলেদের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট চ্যালেঞ্জ, তারা এগুলোকে নিয়ে আলাপ আলোচনা করবে এবং তার মাধ্যমে আমরা আবার অধিকার যেগুলো আছে সেই অধিকারগুলোর মেসেজগুলো তাদেরকে আমরা কনভে করব, তারা তাদের ভাষায় বুঝবে। মানে অধিকার বলতে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা খুব কঠিন একটা বিষয়, এটা একটা আইনগত কিছু বিষয় আছে, কিন্তু সেগুলো আছে, এগুলো তো একটা কনভেনশন, কিন্তু শিশুরা যাতে তার মতো করে বুঝতে পারে যে তার বেড়ে ওঠার একটা অধিকার আছে, তার সুস্থভাবে বেড়ে ওঠার একটা অধিকার আছে, তার স্বাভাবিক জীবন যাপনের একটা অধিকার আছে, তার স্বাস্থ্যের একটা অধিকার, শিক্ষার অধিকার আছে, তার মত প্রকাশের একটা অধিকার আছে। একদমই তাই। যেমনটা আসলে বলছিলেন, একটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো, সেটা হচ্ছে আপনাদের স্কুলের প্রজেক্ট ডিজাইন শিশুদের জন্য এবং শিশুরাও সেখানে অংশগ্রহণ করেছে, এটা আসলে কিভাবে সম্ভব করলেন? এটা হলো যে মানে আমরা যখন স্কুলগুলার মানে করতে হবে একটা মানে 8টা স্কুল আমাদের ডিজাইন করতে হবে চিন্তা করতে, তা আমরা ভেবেছি যে শিশুরাই ডিজাইন করবে তাদের স্কুল, তার স্কুল সে ডিজাইন করবে, এবং আমরা যেসব এলাকায় মানে প্রসপেক্টাস যে স্টুডেন্টগুলো আসলে আমাদের স্কুলে ভর্তি হবে তাদেরকে নিয়ে, তাদের প্যারেন্টস এবং মানে ওইখানের কিছু স্থানীয় শিক্ষকদের নিয়ে আমরা আলাদা আলাদাভাবে অনেকগুলো ওয়ার্কশপ করি, ডিজাইন ওয়ার্কশপ, যেখানে আমরা জাস্ট কাগজ কলম এবং মডেল বানানোর বিভিন্ন জিনিসপত্র উপকরণ নিয়ে যাই এবং আমাদের বলি যে তোমাদের স্কুল যদি হয় তোমরা কিভাবে তাকে দেখতে চাও, কেউ ছবি এঁকে দেখাতে চাচ্ছে, কেউ হয়তো কিছু একটা বানায় দেখাতে চাচ্ছে, কেউ হয়তো 2টা লাইন লিখতে চাচ্ছে, তো সে ওইভাবে আমরা দেখতেছি যে তার স্কুলটাকে সে কিভাবে চিন্তা করে ভিজুয়ালাইজ করছে, এবং খুবই মানে ইন্টারেস্টিং একটা মানে আমাদের জন্য, আমরা যেভাবে চিন্তা করি একটা শিশু তার স্কুলকে কিন্তু সেভাবে চিন্তা করে না, একজন আর্কিটেক্ট যেভাবে চিন্তা করে শিশুর কাছে তার স্কুলটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি অনেক শিশুকে দেখেছি যে স্কুল ডিজাইন করার সময় স্কুলের থেকে তার কাছে বাগানটা বেশি গুরুত্বপূর্ণ, যে তার স্বপ্ন হলো তার স্কুলের সাথে একটা বাগান থাকবে। আবার ধরেন মংলার যে শিশুরা, বিশেষ করে শরণখোলা মংলা, সেখানে পানির খুব সমস্যা, মানে খাবার পানির খুব অভাব। এখন ওইখানে যে শিশুরা স্কুল নেই, কিন্তু আমি দেখতেছি অনেকে স্কুল ছোট করে রাখতেছে কিন্তু তার পাশে একটা টিউবওয়েল রাখতেছে বা একটা রেইন ওয়াটারের ট্যাঙ্ক, এই যে পানি এসে সেখানে তার কাছে কিন্তু খাবার পানিটা খুব গুরুত্বপূর্ণ, এবং স্কুলের একটা অনেক আবার বিভিন্ন কালার ব্যবহার করতেছে। আমরা যেটা দেখি যে স্কুল বলতে আমরা যেটা বুঝি ক্লাসরুম এবং এরকম টানা একটা হাঁটার জায়গা, সেই জিনিসগুলোকে অনেকে আঁকতেছে। তা আবার ঝড়ের জন্য অনেকে দেখাচ্ছে যে স্কুলটাকে এমনভাবে করতেছে যে একটু উঁচু করে করা, যে সে দেখতেছে যে এখানে বন্যা হয়। তো এই জায়গাগুলো আমাদের কাছে খুব ইন্টারেস্টিং, এবং ওইটাকেই নিয়ে সেই ডিজাইনগুলোকে নিয়ে আমরা জাস্ট ওটাকে একটা মানে টেকনিক্যাল একটা রূপ দিয়েছি, আসলে তাদের স্বপ্নগুলোকে কাগজে কলমে ড্রয়িং করে নিয়ে আসা, এবং সেটা কনস্ট্রাকশনের সময় কমপ্লিটলি ডিফারেন্ট। যে শিশু যারা এই ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করছে তখন দেখতেছে যে তাদের স্কুলগুলো এখানে কনস্ট্রাকশন হচ্ছে, তারাও অবাক হয়ে গেছে যে হ্যাঁ আমি তো এরকম চিন্তা করছিলাম, আমি এই জানালাটাকে এরকম ভাবে ভাবছি, ওনারা তো এরকম করতেছে। হ্যাঁ, এটা এই জায়গাগুলো খুবই মানে একটা মানে আনন্দের একটা জায়গা আর কি। যে এবং এটার সবচেয়ে বড় বিষয় হলো যে এটাতে যেটা হয় যে তাদের কিন্তু একটা অংশীদারিত্ব সৃষ্টি হয়, যেটা আমরা বলি একটা বিলঙ্গিংনেস, যে স্কুলটা তার, এটা আমার বা কোনো প্রজেক্টের বা আমাদের এটা কি না, তখন পড়াশোনার প্রতিও আগ্রহ অনেক বেড়ে যায়, এবং তাদের কালারফুল স্কুলগুলো অনেক কালারফুল। আপনি যদি যান কখনো, আমি বলবো যে দেখলে অবাক হয়ে যায়। আমাদের শহরের স্কুলগুলো অনেক সময় এরকম হয় না, আমি নিজে যে স্কুলে পড়ছি সেটা এত কালারফুল লার্নিং এনভায়রনমেন্ট ছিল না আর কি। তারা কিন্তু যখন নিজেরা সৃষ্টি করতে পারতেছে, তারা অনেক কালারফুল একটা এনভায়রনমেন্ট তার জন্য তৈরি করতে পারতেছে বা বলতে পারতেছে অ্যাটলিস্ট যে আমার এই ধরনের জিনিস আমার ভালো লাগে আর কি। আচ্ছা, নিঃসন্দেহে দারুণ, খুবই ভালো লাগলো। এবং যেমনটা মাসুক আসলে বলছিল বিরতিতে যাওয়ার আগে, যে স্যার আপনারা স্বাস্থ্য সচেতনতা নিয়েও কাজ করেছেন শিশুদের এবং নারীদের। শিশুদের ক্ষেত্রটা যদি একটু আগে শুনি, যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের ক্ষেত্রে আপনারা কি কি কাজ করেছেন, উদ্যোগ নিয়েছেন? এটা হলো আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আপনি যদি আমাদের উপকূলের বিভিন্ন জায়গায় যান বা ইভেন আমাদের মানে বাংলাদেশের ওভারঅল আপনি যদি চিন্তা করেন, অনেক স্কুল কিন্তু আছে যে স্কুলে মেয়েদের আলাদা টয়লেট নেই, এবং আবার যদি টয়লেট থেকেও থাকে সেই টয়লেটের এমন অবস্থা
যেখানে ব্যবহারের অনুপযোগী, ওইখানে কেউ যায় না, এবং কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, কিছু নাই। তাতে যেটা হয় যে মেয়েরা আপনি তো জানেন তাদের স্বাস্থ্যজনিত অনেক বিষয় থাকে, এবং তারা অনেকে টয়লেটে যায় না। এরকম অনেক মেয়ে আমি কথা বলে আমরা দেখেছি, তারা পুরা স্কুলের সময় সে টয়লেট আসলেও সেটাকে সে যাচ্ছে না, সে বাসায় যে একবারে টয়লেটে যাবে সেটা চিন্তা করতেছে। তাতে কিন্তু তার অনেক স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে, বিশেষ করে তাদের পিরিয়ডের সময় যে তার যাওয়া দরকার টয়লেটে, সেটা সে যেতে পারতেছে না। তার অনেক রকমের স্বাস্থ্য ঝুঁকি এবং এটার কারণে কিন্তু অনেক ব্যাধি রোগ যেটা হচ্ছে, এবং স্কুলের ড্রপ আউটে বেড়ে যাচ্ছে। মেয়েরা তখন আস্তে আস্তে কি স্কুলে ওই সময়টা যাচ্ছে না, বা স্কুলে যেতে চায় না, বা তার আলটিমেটলি পড়ালেখাটা পিছিয়ে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে, এবং অন্যান্য সমস্যা সেটার কারণে সৃষ্টি হচ্ছে। তো এটা তো আমরা যেটা করছি এটা খুবই ছোট কাজ আমি বলবো, কিন্তু এটা ব্যাপকভাবে হওয়া দরকার বাংলাদেশে। যে আমরা জাস্ট পাইলটিং করে দেখতে যাচ্ছি যে মেয়েদের আলাদা টয়লেট যেসব স্কুলে আমাদের করার সুযোগ আছে, আমরা স্কুল কমিটির সাথে কথা বলে যে আমরা এরকম করব আলাদা, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, যেটা হলো যে এই যে টয়লেটটা আমরা যেটা করব সেটা আবারও সেটা ডিজাইন করার সময় কিন্তু আমরা মেয়েদের সাথে আলাপ করছি যে কীরকম টয়লেট, এবং সেখানেও তারা বলছে যে ধরেন আমরা অবাক হয়ে গেছি যে মেয়েরা বলতেছে যে তাদের একটা ওয়াশরুমের সাথে তাদের একটা আয়না দরকার, একটা মিরর দরকার। এটা কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি না, কিন্তু মেয়েদের সে কিন্তু মানে ছোট মেয়ে হয়তো 6-7 পড়ে, 8 পড়েছে, বলতে আমার একটা হ্যান্ড ওয়াশ বা একটা মিরর একটি দরকার, বা এই যে মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্টের জন্য তার একটা এখানে কিট দরকার, একটা বক্স দরকার যেখানে এইগুলার প্যাডগুলা রাখা যাবে এই করে। এবং আমাদের যেটা শর্ত, আমরা স্কুল কমিটির সাথে আলাপ করেছি যে এই টয়লেটগুলো ক্লিন করার দায়িত্ব কিন্তু শিশুদের নিতে হবে। আচ্ছা। এবং শিশুদের এবং কমিটির মানে প্রতিটা ক্লাস থেকে যারা আগ্রহী শিশু মানে তারাই এটা ক্লিন, মানে হয়তো স্কুলগুলোতে ক্লিন করার জন্য একজন লোক আছে বা অনেক স্কুলে নাইও, কিন্তু মানে এটা টিচারদের হাতে বা ম্যানেজমেন্ট কমিটি নেই। আমি বলতে চাই দায়িত্বটা শিশুদেরাই যদি নেয়, আমরা চেঞ্জটা দেখতে চাই। কারণ দায়িত্ব তো যাদের, তারা তো নিচ্ছে না, আমরা তো দেখছি। তাহলে শিশুরা যদি দায়িত্বটা নেয় তাহলে কি হয়? তাই এটা আমি বলবো যে অনেক ভালো রেজাল্ট আমরা যেসব জায়গায় করেছি, শিশুরা নিজেরাই কিন্তু অনেক সময় কমিটিকে বলতেছে এটা দরকার, এটা করতে হবে, নিজেরাই করার চেষ্টা করতেছে, এবং তারা দেখতে এটা তো তার একটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, এবং সেটার কারণে তাহলে স্কুলে আসাটাও তার কাছে একটা ভয়ের জায়গা না, যে সে তখন আমরা টয়লেটে যা মনে করি আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা এটা ইজি একটা বিষয়, এটা স্বাভাবিক। কিন্তু আপনি ওদের কথা চিন্তা করে দেখেন, তাদের এটা কিন্তু একটা ক্রিটিক্যাল একটা মানে অভাব। সেটাই। আচ্ছা, আপনার অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা লক্ষ্য করলাম যে স্থাপত্য চর্চা আপনি একটু ভিন্নভাবে দেখছেন এবং ভিন্নভাবে সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। পরিবেশ বান্ধবের কথা যদি ভাবি, আপনি পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বিকল্প সিমেন্টের ব্লক ব্যবহারের জন্য আপনি উদ্বুদ্ধ করছেন সবাইকে। একটু এই বোধটা শুনতে চাই যে কি বোধ থেকে এটা আপনি করছেন। এটা হলো আমাদের যে মানে কনস্ট্রাকশনের জন্য মূল উপকরণ যদি আমরা চিন্তা করি বাংলাদেশে, সেটা হলো ইট এবং ব্রিক্স, যেটা সেই ইট হলো পোড়া মাটির মানে ইট ভাটায় যে ইটটা তৈরি হয়, এবং ওই ইটটা তৈরি করার জন্য আপনার যে মাটিটা ব্যবহার করা হয় সেটা যদি আপনি চিন্তা করেন, এটা হলো সবচেয়ে উর্বর মাটি, যেটা আমরা টপ সয়েল বলি, জমির উপরের লেয়ারের সয়েলটা ব্যবহার করা হয়। এবং যেটা বাংলাদেশের মতো একটা দেশে যেখানে কৃষিকাজের জন্য জায়গা কমে যাচ্ছে, সেখানে আমি এমন একটা ম্যাটেরিয়াল উৎপাদন করতেছি যেটা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রিসোর্স যেটা মাটি, এবং সবচেয়ে উর্বর যে মাটি, সেটাকে আমরা নিয়ে সেটাকে ওইটা একটা যেমন পরিবেশের একটা বিপর্যয় এখানে হচ্ছে, কৃষি উৎপাদনের জায়গা কমে যাচ্ছে, আবার সেটাকে যখন পোড়ানো হচ্ছে সেটা থেকে যেই নিঃসরণটা হচ্ছে যে সেটাও এনভায়রনমেন্টে পলিউশন করছে। তো এটা হাইলি পলিউটিং একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। তাই সেটার জন্য কিন্তু বাংলাদেশ সরকারেরও একটা মানে আছে যে 2025-এর মধ্যে কিন্তু ইটভাটাগুলোর পরিবর্তে অল্টারনেটিভ মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেগুলো প্রমোট করা, এবং সিমেন্ট ব্লক বা হলো ব্লক সেটা পরিবেশ বান্ধব তুলনামূলক অনেক বেশি, যেহেতু এখানে কোনো পোড়ানোর কোনো ব্যাপার নেই এবং এখানে মাটিরও কোনো ব্যবহার হয় না, এখানে মূলত সিমেন্ট, বালি, পাথরের কোনা এগুলো ব্যবহার করা হয়। এবং এটা হলো আপনার মানে আবার কোস্টাল এরিয়ার জন্য এটা খুব ভালো একটা উপাদান, যেহেতু এটা পানি কম শোষণ করে, এটা স্যালানিটির ইম্প্যাক্টটা এটার উপরে কম হয়। তা এই সিমেন্ট ব্লক বা হলো ব্লক কিন্তু বাংলাদেশে আজকে থেকে না, অনেক 90s-এর দিকেও এটা আছে, এবং অনেকেই এটা নিয়ে মানে, কিন্তু এটা ব্যাপারটা হলো এটা ওইভাবে প্রমোট হয়নি। এবং বিশেষ করে এখন যেটা দেখতেছি যে আমরা যেহেতু গ্রামে কাজ করি, গ্রামে কিন্তু অনেক মানুষ আস্তে আস্তে যখন তার একটু অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সে টিনের বদলে সে দেয়ালটা ইটে করতেছে। তা আমরা ওই জায়গাটাতে ওই গ্রুপটাকে টার্গেট করছি, যে যারা এইরকম সক্ষমতা হয়েছে যে ইট ব্যবহার করতে পারে, তার তুলনামূলক সেম প্রাইসে কিন্তু উনি ব্লকও ব্যবহার করতে পারে। মানে এবং খরচ একই না, খরচ আপনার আসলে কম, যেহেতু যখন ইট দিয়ে আপনি করবেন, আপনি ইট করার পর এটা প্লাস্টার করতে হবে, রং করতে হবে, কিন্তু আপনি সিমেন্ট ব্লক যেটা কিন্তু ওইভাবেই ব্যবহার করতে পারেন। এটা ওভারঅল আপনি কনস্ট্রাকশন কস্ট
কমে আসে। আচ্ছা আচ্ছা। তা আমরা তখন ওই জায়গাটাকে টার্গেট করছি যে মানে যারা আপনার ইট দিয়ে বানাতে পারে ঘর, তাদেরকে যে প্রমোট করে যে ইটের বদলে এই অল্টারনেটিভ সিমেন্ট ব্লক বা হলো ব্লক ব্যবহার করেন, এবং সেটার জন্য আবার উদ্যোক্তাও তো লাগবে। আপনার প্রোডাকশন তো গ্রামে তো ওরকম নাই, এবং আবার প্রোডাকশন বলতে আমরা অনেক সময় চিন্তা করি অনেক বড় বড় ফ্যাক্টরি করা লাগবে, ওরকমও কিন্তু না। আপনি খুব ছোট মেশিন দিয়েও এটা আপনি খুব সহজে বানাতে পারেন। তো সেই জায়গার যে টেকনোলজি ট্রান্সফারের যে জায়গাটা, সেটা নিয়ে আমরা প্রথমে একটা প্রজেক্ট করেছিলাম, এটার নাম সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট। এটা পিকেএসএফ, আপনারা জানেন পিকেএসএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সের কাজটা হয়েছে, এবং পরবর্তী ফেজে এখন ওই প্রজেক্টটা স্মার্ট প্রজেক্ট হিসেবে আমরা মূলত বাগেরহাট, পিরোজপুর এবং পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলে আমরা এই অল্টারনেটিভ বিল্ডিং ম্যাটেরিয়ালকে প্রমোট করা এবং সেটার জন্য উদ্যোক্তাও তৈরি করা, তাদেরকে ট্রেনিং দেয়া, ফাইন্যান্স সাপোর্ট দেয়া, এবং আবার মানুষের কাছে মেটেরিয়ালটা নিয়ে যাওয়া যে আপনারা করতেছেন, আপনার এই মেটেরিয়ালটা কিছু মডেল স্ট্রাকচার করা। যেমন আমরা মডেল মসজিদ করছি, এই মেটেরিয়াল পুরো মসজিদই কনস্ট্রাকশন করছি আপনার হলো ব্লক, সিমেন্ট ব্লক এবং বিভিন্ন ধরনের ব্লক দিয়ে আর কি, যাতে মানুষ দেখতে পারে এবং এই করতে পারে। কেমন অগ্রগতি কেমন দেখছেন? মানুষ আগ্রহী হচ্ছে? মানুষ প্রথম দিকে এটা অনেক কিছু রেজিস্ট্যান্স থাকে, কারণ মানুষ যেহেতু একটা অনেক দিন ধরে একটা ইট বলে ইট অনেক শক্ত, এটা কতটুকু শক্ত হবে না, এটা কিন্তু ওই জন্যই মডেল স্ট্রাকচার গুলা করা হচ্ছে, যাতে মডেল স্ট্রাকচার গুলা দেখে মানুষ আস্তে আস্তে, এখন আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে মানুষ নিজের উদ্যোগেই, কিন্তু যেহেতু এটা খরচটাও কম ওভারঅল, এবং আবার আপনার ব্লক দিয়ে যদি আপনি বানান, যেটা বিশেষ করে হলো ব্লক দিয়ে আপনার কনস্ট্রাকশনের সময়ও কম লাগে, যেহেতু সাইজটা বড়, তাড়াতাড়ি বানায় ফেলা যায়, মানুষের মধ্যে ইন্টারেস্ট আসতেছে। কিন্তু এটা আরো ব্যাপক আকারে, যেহেতু এখন ইট পোড়া মাটির ইটটা যেহেতু আস্তে আস্তে এটা যদি হয়ে যায়, এটা আরো ব্যাপক আকারে, তখন আমার কাছে মনে হয় এটা একটা সৃষ্টি হবে। এটা নিঃসন্দেহে কিন্তু মানুষকে একটা ভালো দিক। আমরা ইটের ভাটা প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়, পরিবেশ দূষণ এবং জ্বালানির একটা খরচ। স্যার, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে আপনি যেহেতু স্থাপত্য শিল্পে পরিবেশ বান্ধব সবসময় চর্চাটার মধ্যে অভ্যস্ত, এই যে সবুজের পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন স্থাপনার কারণে, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন এবং এখান থেকে উত্তরণের জন্য কি কি করা যেতে পারে? এটা একটা খুব ক্রিটিক্যাল জায়গা, যেহেতু আমাদের দেশে একটা জনসংখ্যার যে পরিস্থিতি এবং যে ওভার পপুলেশন বলবো, এমন একটা জায়গা, প্ল্যানিং এরও অভাব, যে আমাদের কিন্তু মানে শহর এলাকাগুলোর জন্য অনেক প্ল্যানিং এর অনেক ধরনের আইন আছে, কিন্তু আইনের সেটার কোনো বাস্তবায়ন নাই। তাই সেটার জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এখানে মানুষের অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। যে আমি যখন ধরেন আপনি একটা কাজ করতে গেলে, আমরা যেটা নর্মাল প্র্যাকটিস, আপনি একটা জমিতে একটা বিল্ডিং করতে যাবেন, জমি সব কিছু আপনার গাছ টাছ যা আছে সব কেটে জমিটাকে সোজা করে ফ্ল্যাট করে আপনি বালু ভরাট করে আপনি একটা বিল্ডিং করা। তা আমাদের ওই জায়গার চিন্তা ভাবনাগুলো থেকে বের হয়ে আসতে হবে। ধরেন আমি যে কাজগুলো আমরা করি, আমরা কিন্তু এই যে আমরা ট্রেনিং সেন্টার করেছি কুয়াকাটায়, বাগেরহাটে, বিভিন্ন জায়গায়, আমি চেষ্টা করি যে একটা সাইটের কোনো গাছ আমি না কেটে কিভাবে কাজ করব। বিল্ডিংটা এমনভাবে হবে বা আমাদের স্ট্রাকচারগুলো এমনভাবে হবে যাতে সেটা ওই সাইটের মধ্যে যে গাছটা আছে তার মধ্যে সেটা থাকবে, সবকিছুকে বিলীন করে দিয়ে করা না। এবং আবার যেহেতু জায়গা কমে যাচ্ছে, এখন আস্তে আস্তে কিন্তু ওই যে গ্রিন রুফ করা, হ্যাঁ, ছাদে গ্রিন করে, আমাদের ভার্টিক্যাল গার্ডেনিং এর দিকে আস্তে আস্তে, যেহেতু আমরা তো পারবো না, আমরা তো হরাইজন্টালি মানে আমাদের জায়গা কমে আসতেছে, উপরের দিকে উঠবে, বিশেষ করে আরবান সেন্টারগুলোতে হরাইজন্টাল ভার্টিক্যাল ডেভেলপমেন্ট হবে। তো ভার্টিক্যাল গার্ডেনিং এর এখানে সুযোগ আছে, মানুষের ইন্টারেস্ট আছে, আমি দেখি যখন আমার মাও খুব পছন্দ করে বাগান করার। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে যেতে হবে, এবং যতটুকুই আমাদের মাটি আছে আসলে, যে মাটিটা যাতে সবুজ থাকতে পারে, সেখানে যাতে গাছ থাকে, গাছ লাগানো যায়, আমাদের আরো বেশি ফরেস্টেশন করা, হ্যাঁ, প্ল্যান্টেশনের মানে চিন্তা ভাবনাগুলো করা। এই জায়গাগুলো স্যার কতটুকু বিস্তৃত করার প্ল্যানিং আছে? কারণ খুলনা, বাগেরহাট এই জায়গাগুলোতে কাজ করছেন, কিন্তু আমার মনে হয় যে সমস্যাটা মেইনলি সিটির দিকে, ঢাকা এবং ঢাকার আশেপাশের শহরগুলোতে এই সমস্যাটা আরো বেশি। এই যে সবুজায়নের বিষয়টা, এই জায়গাগুলোতে কাজ করার কেমন প্ল্যান রয়েছে ভবিষ্যতে? এখনো আমার ভবিষ্যতের প্ল্যানিং এর মধ্যে বেশিরভাগ প্ল্যানিংই আসলে মানে আমাদের রুরাল কমিউনিটিস গুলো নিয়ে, যেহেতু এখানে যে চ্যালেঞ্জগুলো সেগুলো এখনো অনেক বেশি, এবং আমি মনে করি স্কোপটাও ওইখানে অনেক বেশি। আর মানে জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে, সেটার কারণে আসলে বাংলাদেশে যেমন রুরাল কমিউনিটি মানে গ্রাম এলাকাগুলো এফেক্টেড, শহরগুলোও এফেক্টেড হচ্ছে। এবং আমার কাছে মনে হয় ওইখান থেকে আসলে আমরা যদি কিছু লার্নিং নিতে পারি ভালো কাজের, ধরেন আমরা কিছুদিন আগেও আমরা বাগেরহাটে 1 লাখ গাছের চারা মানে গাছ লাগিয়েছি বাগেরহাটে, এবং সেটা সম্পূর্ণ স্কুলের শিশুরা, স্কুল চিলড্রেনরা সেই প্ল্যান্টেশন করেছে, এবং প্রতিটা গাছের দায়িত্ব হলো একজন স্কুলের স্টুডেন্ট আছে, যে এই গাছটা তার, সে এটা দায়িত্ব নিছে। এই লার্নিং গুলা নিয়ে কিন্তু আমরা শহরেও আসতে পারি। আমার কাছে মনে হয় যে শহর থেকে গ্রামে না, যে গ্রাম থেকে আমরা বিভিন্ন চিন্তা ভাবনা এবং এই যে এনভায়রনমেন্টের সাথে, প্রকৃতির সাথে মিলেমিশে থাকার যে গ্রামের যে জীবনটা, সেটা থেকে অনেক শিক্ষা আমরা তখন শহরে এসে আমরা এই জায়গাটাকে
কাজে লাগাতে পারি। এবং এইভাবে কাজে লাগছেও। আসলে গাইবান্ধাতে খুব সম্ভবত এমন একটা বিল্ডিং আছে যেখানে ছাদ, পুরো ছাদটা হচ্ছে মাটির নিচে, ফ্রেন্ডশিপ সেন্টার, রাইট। তো আসলে এই ধরনের নতুন নতুন এবং ইনোভেটিভ কাজগুলো আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদেরকে বাঁচতে আগামী দিনের অনুপ্রেরণা হয়ে থাকে। অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ।